চেন্নাই শহরে এসেছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। খুন করার পর মৃত ব্যক্তির কাটা হাত জনসম্মুখে রেখে দেওয়াই হচ্ছে সিরিয়াল কিলারের প্যাটার্ন। খুন করাই যেন এই কিলারের নেশা হয়ে দাঁড়িয়েছে। ক্রমশই খুনের সংখ্যা বাড়তে শুরু করেছে। গোটা চেন্নাই শহর যেন এই কিলারের আতঙ্কে রয়েছে। যেখানে রহস্যের জটিলতা পুরো পুলিশ ফোর্স মিলেও সমাধান করতে পারছে না, সেখানেই সাসপেন্ড হওয়া এক অন্ধ অফিসার অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেতে আনঅফিসিয়াল ভাবে সিরিয়াল কিলারকে খুঁজতে তদন্ত শুরু করে দেয়। যখনই কেসের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, তখনই ঘটনা ভয়ঙ্কর এক মোড় নেয়। এমন কিছু সত্য যা বর্তমানকে নাড়িয়ে দেয়, এমন কিছু কষ্ট পুরো জীবনকে শেষ করে দেয়, আর এমন প্রতিশোধ যা নিমিষেই জীবনকে থমকে দেয়। ভালোবাসা, বিশ্বাস, ভয়, প্রতিশ্রুতি, নৃশংস বেদনা আর হারহীন করা এক প্রতিশোধের কাহিনীতে ভরপুর ইন্দ্রা মুভি আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রুম নাম্বার 3 এ ইন্দ্রা এবং কায়েলের বাসা। বিদ্যুৎ চমকানো রাত। ইন্দ্রা একা তার ঘরে ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে যেন কাঁচ ভাঙা আর মানুষের চিৎকারের আওয়াজ চারপাশ থেকে ভেসে আসতে শুরু করে। ইন্দ্রা নিজের বিছানা থেকে নেমে কৌতূহল বশত কিছু দূর সামনে এগিয়ে যায়। সামনেই একজন মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, যা দেখে ইন্দ্রা ভয়ে আটকে ওঠে। ঠিক এই মুহূর্তে ইন্দ্রার শরীরে কেউ ছুরি দিয়ে আঘাত করে। মৃত্যুর শেষ প্রান্তে এসে ইন্দ্রার ঘুম ভাঙে। আসলে এতক্ষণ এসব কিছু স্বপ্ন ছিল। সোমবার সকালবেলা সকালের ব্রেকফাস্ট বোতলের মাধ্যমে শুরু হয়। এরপর ফ্রেশ হয়ে তার স্ত্রী কায়েলের সাথে একই টেবিলে বসে নাস্তা করে। তবে তাদের চেহারার ভাবভঙ্গি না দেখে মনে হচ্ছিল শুধুমাত্র কাগজে কলমেই তাদের সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। দুজনেই একই গাড়ি দিয়ে যে যার যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইন্দ্রা বলে, কায়েল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু কায়েল নিজের কানে হেডফোন লাগিয়ে বসে রয়েছে। কায়েল তার নিজের স্থানে চলে আসলে গাড়ি থামানো হয়। ইন্দ্রা বলে, কায়েল, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। আমার তোমার সাথে কথা বলা প্রয়োজন। এসব কথাবার্তা না দিয়ে কায়েল সেই স্থান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়। পুলিশ কমিশনারের অফিস দেখা যায়। ইন্দ্রা কমিশনারের সাথে দেখা করতে চায়, যার জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। বোঝাই যাচ্ছে ইন্দ্রা কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশন রয়েছে। এরপরে রাতের বেলা লাল পানি খায় আর সময় কাটায়। এইভাবে ইন্দ্রার দিনগুলো চলতে থাকে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ডিউটিরত অবস্থায় ইন্দ্রার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য তাকে সাসপেন্ড করা হয়। ইন্দ্রার সাসপেনশনের মেয়াদ 1 মাস আগে শেষ হয়েছে, তবুও পুনরায় যোগদানের আদেশ পাওয়া যায়নি। এই বিষয়টা নিয়ে সে খুব টেনশন রয়েছে। রোজ সকালবেলা লাল পানি খাওয়া, স্ত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া, এরপর কমিশনারের অফিসের সামনে অপেক্ষা করা, আর রাত হলেই বাড়ি যাওয়া, বর্তমানে এটাই ইন্দ্রার লাইফ। কয়েকদিন পর সকালবেলা ইন্দ্রার ঘুম ভেঙে যায়। সে ভালো করে খেয়াল করলে দেখতে পায় আশেপাশে সে কিছুই দেখতে পাচ্ছে না। সবকিছু যেন ঘোলাটে মনে হচ্ছে। ইন্দ্রা নিজের চোখকে বারবার পরিষ্কার করতে থাকে, তবে এরপরও ইন্দ্রার চোখ পরিষ্কার হচ্ছে না। সিন চলে যায় চক্ষু হাসপাতালে, যেখানে ডক্টর ইন্দ্রা চোখ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছে। সমস্ত রিপোর্ট কালেক্ট করার পর ডক্টর জানায় তার চোখের অপটিক্যাল স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ক্ষতির ফলে সংক্রমণ তৈরি হয়েছে, অর্থাৎ পুঁজ গঠনের মতো হয়েছে। এটি বংশগত কারণে হতে পারে। কিছু বিরল ক্ষেত্রে এটি অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণেও হতে পারে। কায়েল বলে, ডক্টর, সে কি তার দৃষ্টিশক্তি ফিরে পাবে? ডাক্তার জানায় সে দৃষ্টিশক্তি ফিরে পাবে, কিন্তু এটা জটিল। কার্নিয়া প্রতিস্থাপন তো, আইরিস পুনর্গঠন, এরকম অনেক পদ্ধতি আছে। এই সবকিছুর জন্য আমাদের একজন দাতার প্রয়োজন। ডাক্তারের সাথে কথা বলা শেষ করে তারা বাড়ি ফিরে যায়। অন্যদিকে সিনেমা থিয়েটারে প্রেমিকা সিনেমা দেখতে এসেছে। প্রেমিকের ভাবসাব ভালো না, তবে প্রেমিকা সেই স্থানে কোনো রকম রোমান্টিকতায় জড়াবে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। তাদের এই কথাবার্তার জন্য অপর প্রান্তের এক ব্যক্তি ঠিকঠাক ভাবে মনোযোগ সহকারে সিনেমা দেখতে পারছিল না। তার মাথা তো গরম হয়ে যায়। অমনি তার হাত কাঁপতে শুরু করে। তারপরও সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেয়। প্রেমিকা রেগে বাইরে চলে যায়। প্রেমিকাকে আটকাতে না পেরে ওয়াশরুমে চলে যায়। ছেলেটি ভুলবশত তার সিটেই ফোন রেখে চলে যায়। আচমকা ফোনের রিং বেজে উঠলে পাশে থাকা ব্যক্তির মাথায় এবার হাই ভোল্টেজ রাগ উঠে যায়। ব্যক্তিটি ফোনটা নিয়ে ওয়াশরুমে গিয়ে সেই ছেলেটির সামনেই ফোনটা ওয়াশরুমের মধ্যে ফেলে দেয়। এরপর ছেলেটিকে ইচ্ছে মতো মারতে শুরু করে। এক পর্যায়ে তো নিজের পকেটে থাকা ছুরি দিয়ে বারবার আঘাত করে ছেলেটিকে শেষ করে দেয়। পরদিন সকালবেলা পুলিশ অফিসাররা বাসের মধ্যে একটি কাটা হাত পায়। এরপর সিনেমা থিয়েটারে চলে আসে। আসলে হল কর্তৃপক্ষ সকাল 7:30টার সময় তাদের এই তথ্য জানিয়েছে। ওয়াশরুমের মধ্যে মৃত ব্যক্তির দেহ ঝুলে রয়েছে। তিনি একজন বাস ড্রাইভার। আনুমানিক বয়স 30 থেকে 35-এর মধ্যে হবে। কিন্তু কথা হচ্ছে সাধারণ ব্যক্তিকে হত্যা করে তার হাত একটি স্থানে এবং পুরো শরীর অন্য স্থানে রাখার
পেছনে খুনের উদ্দেশ্য কি। পরবর্তীতে আলবিন আর বালাকে জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে, তারা কি গতকাল রাতে এসব দেখেছে কিনা। আলবিন বলে, গতকাল রাতে আমরা কিছুই দেখিনি, কিছু তো ঘটেইনি, দেখবো কি করে। স্যার কষিয়ে একটা চড় লাগিয়ে দেয়। বালা বলে, আসলে স্যার গতকাল বন্ধুদের একটা পার্টির জন্য অনেক ড্রিঙ্কস করেছিলাম, যার জন্য ঠিকঠাক করে সেই মোটু আঙ্কেলের চেহারাটা মনে নেই, তবে সে অন্য ব্যক্তিকে প্রচুর মেরেছিল। অফিসার বলে, ঠিক আছে কালি, তুমি ওদের অ্যাড্রেস নিয়ে ওদের ছেড়ে দাও, আর হ্যাঁ এর মধ্যে শহর ছেড়ে কোথাও যাওয়ার চিন্তা করবে না। ছেলে দুটো সেই স্থান থেকে চলে যায়। অফিসার বলে, থিয়েটারে কোনো সিসিটিভি ছিল না, আর প্রত্যক্ষদর্শীরা বলেছে যে তারা কিছুই দেখেনি। আমি ভেবেছিলাম এই চাকরি করে আমি অনেক টাকা কামাতে পারবো। সিন পরিবর্তন হয়। ইন্দ্রার সেদিন রাতের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। অ্যাক্সিডেন্টের পরে সকলে ভিডিও করা শুরু করেছিল। এসব মনে করে আতঙ্কিত হয়ে ইন্দ্রা অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল। সে এসব কিছু সহ্য করতে না পেরে দোকান চেপে ধরে চিৎকার করে কায়েলকে দ্রুত এখানে আসতে বলে। কায়েলের স্পর্শ পেতে ইন্দ্রা বলে, কায়েল আমি এসব কিছু সহ্য করতে পারছি না। কায়েল বলে, নিজেকে শান্ত করো, জোরে জোরে শ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোমার সমস্যাগুলো, এখন আমাকে কিছু করতে দাও, আমরা কাল থেকে ডোনার খুঁজতে শুরু করব। ইন্দ্রা বলে, এসব কিছু আমার ভুলের জন্য হচ্ছে। কায়েল বলে, এসব কথা বলো না, গত 3টা মাস আমরা আমাদের মধ্যে ছিলাম না, এই ঘটনার জন্য আমি নিজেকেও দোষারোপ করি। শুধু তুমি একা দোষী নও, আমার কথা শোনো, অতীতকে ভুলে যাও। এখন থেকে আমরা নতুন একটা জীবন শুরু করব। দুজনের মধ্যে কয়েক মাস আগে ঘটে যাওয়া কোনো রহস্যময়ী ঘটনাকে মাটি চাপা দিয়ে মনের মান অভিমান ভেঙে আবারও তারা দুজন নতুন জীবনে পদার্পণ করে। আসলে 3 বছর আগে তাদের একে অপরের সাথে একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল। ইন্দ্রা কায়েলের কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? কায়েল বলে, তুমি ইন্দ্রা তাই না, লম্বা ছেলেটা, ব্যাক বেঞ্চার এবং কমার্সের ছাত্র ছিলে। এভাবেই আস্তে আস্তে তাদের সম্পর্ক এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। এরপর বিয়ে করে ছোট্ট একটা সংসারও শুরু করে। বর্তমানে দেখা যায় ডক্টর বলছে এই মুহূর্তে কোনো ডোনার পাওয়া যাচ্ছে না, আগামী 1 বছরের মধ্যে কোনো ধরনের কোনো ডোনার পাওয়ার সম্ভাবনা নেই, তাই আপাতত এভাবেই চলতে হবে। এই কথা শুনে কায়েল কান্নায় ভেঙে পড়ে। তারা দুজনে বাসায় চলে আসে। থানা থেকে ইন্দ্রার নামে চিঠি এসেছে, যে চিঠিতে ইন্দ্রাকে স্বেচ্ছায় অবসর নিতে বলা হচ্ছে। সবকিছুর চাপ সহ্য করতে না পেরে ইন্দ্রা কায়েলকে বলে, আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাবে। মানসিক চাপ থেকে দূরে থেকে কিছু সময়ের জন্য তারা হাওয়া বদলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা যখন তাদের নতুন ফ্ল্যাটে উঠেছিল তখন তাদের স্কুল লাইফের একটা ছবি সেই দেয়ালে টানিয়ে রেখেছিল। অন্যদিকে একটি মেয়ের কাজ শেষ হতে আজ অনেক রাত হয়ে গিয়েছে, তাই বাড়ি ফিরতেও রাত হয়ে যাচ্ছে। তাই তার বান্ধবীকে ফোন করে বলে রোজকার মতো ঘরের চাবিটা বাইরের নির্দিষ্ট স্থানে রেখে দিতে। কথা শেষ করে একটি টানেলের মধ্য থেকে মেয়েটি যেতে শুরু করে। অমনি টানেলের লাইটগুলো ধীরে ধীরে এক এক করে সব বন্ধ হয়ে যায়। পরদিন মেয়েটির লাশ ফরেন্সিক ল্যাবে দেখা যায়। অফিসার সেখান থেকে চলে আসে। ডাক্তার বলে, দেখে মনে হচ্ছে না কোনো গ্যাং এর কাজ, এটা একজন একক ব্যক্তি করেছে রাগের বশে, কিন্তু এটা বেশ নৃশংস। তার গলার দিকে তাকাও, আঙুলের ছাপ বেশ জোরালো। সে মারা যাওয়ার পরও তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে অবশ্যই মানসিকভাবে স্থিতিশীল নয়। অফিসার বলে, এটি আগের খুনের রিপোর্ট। এই দুটি খুনের মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে, সে ভুক্তভোগীদের হাত কেটে ফেলেছে। আপনি কি করে নিশ্চিত হতে পারেন যে এটা এক ব্যক্তিই করেছে? ডক্টর বলে, এটা 100% মিলে গিয়েছে। দুটি খুনের ক্ষেত্রেই সে তাদের হত্যা করার পর তাদের হাত কেটে ফেলেছে, কিন্তু তাদের হাত কেন, আর কেনই বা এটি জনসম্মুখে প্রদর্শন করা হবে? ডাক্তার বলে, আমার যতদূর মনে হয় আমরা একজন সিরিয়াল কিলারের সাথে মোকাবেলা করছি। সিরিয়াল কিলার 2 ধরনের হয়ে থাকে। যারা তৃপ্তির জন্য হত্যা করে, তারা নিজেদের তৃপ্তি এবং গোপনে হত্যাকে অগ্রাধিকার দেয়। অন্য ধরনের হলো এই মনোযোগ অন্বেষণকারী মানুষ। যখন তাদের হত্যার কথা বলে তখন তারা উত্তেজিত হয়ে ওঠে। তোমার ক্ষেত্রে খুনি দ্বিতীয় ধরনের। সে তার শিকারের হাত কেটে ফেলে এবং জনসম্মুখে প্রদর্শন করে। সে এটাকে ট্রফি হিসেবে মনে করে। এই ধরনের সিরিয়াল কিলাররা একটা বা দুটো খুনের মধ্যেই থেমে থাকে না, তারা মারতেই থাকে। আজ রাতে ঝুম বৃষ্টি হচ্ছে। কায়েল জিজ্ঞেস করে, ইন্দ্রা তুমি বৃষ্টি পছন্দ করো না কেন? ইন্দ্রা বলে, যতবার বৃষ্টি হয় আমি অনেক প্রিয়জন হারানোর সাক্ষী হয়েছি। যেমন যখন আমার মা মারা গেলেন, তারপর যখন আমার বাবা স্ট্রোক করেছিলেন। যখনই বৃষ্টি হয়েছে প্রতিবারই আমি খারাপ সংবাদ পেয়েছি। কায়েল বলে, দূর, এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দাও তো। শোনো না, আমি একটা ভালো সিদ্ধান্ত নিতে চাচ্ছি, চলো না আমরা বেবি প্ল্যানিং করি। ইন্দ্রা বলে, এত বড় দায়িত্ব সামলাতে পারবে? দেখো কায়েল, আমার এই অবস্থা, তুমি একা আমাকে সামলাচ্ছ, তবে এই মুহূর্তে নতুন কিছু প্ল্যানিং করতে গেলে এত সবকিছু একাকি কি করে সামলাবে তুমি? কায়েল বলে, আমার সাথে তুমি থাকলেই হবে, আমি সবকিছু সামলে নেব। যাক, তারা প্ল্যানিং এর সামিল হয়ে যায় আর রোমান্টিকতা শুরু করে। এদিকে সেই খুনি আরামসে বসে খাবার খাচ্ছিল। এই মুহূর্তে খবরে তার খুন করার সেই মেয়েটির নিউজ প্রচার করা হচ্ছে। এই নিউজ দেখে যেন খুনির প্রাণটা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, বাইরে ঝোড়ো হাওয়া চলছে। কায়েল কিচেন রুমে কোনো কাজ করছেন।
আচমকা কিছু আওয়াজ শোনা যায়। অন্যদিকে ইন্দ্রা ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। হুট করে কারেন্ট চলে যায়, তবে সেটা সে বুঝতে পারে না। চারিদিকে থমথমে পরিবেশ টের পেয়ে কায়েন পুরোপুরি আতঙ্কিত হয়ে রয়েছে। সে বুঝতে পারছে ঘরের মধ্যে কিছু একটা আছে, তবে নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছে না। পরক্ষণেই কারেন্ট চলে আসে। বিকট একটা আওয়াজ হয়। ইন্দ্রা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে লক্ষ্য করে তার পাশে তার স্ত্রী নেই। সে কালকে ডাকতে থাকে, কিন্তু স্ত্রীর কোনো সারা শব্দ পাওয়া যায় না। তাই সে বিছানা থেকে নেমে চারিদিকে কায়েলকে ডেকে খুঁজতে শুরু করে। বাইরে এসে হাতিয়ে বুঝতে পারে ঘরের মধ্যে সবকিছু যেন এলোমেলো হয়ে রয়েছে। একসময় কায়েলের ঝুলন্ত দুটি পা ইন্দ্রার শরীর স্পর্শ করে। এখানে কি ঘটেছে তার আর বুঝতে বাকি থাকে না। পরদিন সকালেই পুলিশ চলে আসে। ফরেনসিক টিম তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দেখা যায় কায়েলের হাত ঠিক সেম ক্যাটাগরিতে কাটা হয়েছে। কলোনিতে থাকা ব্যক্তিদের তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে এক একজন এক এক ধরনের মন্তব্য করেন। সিসি ক্যামেরা চেক করলে একটা ব্লাইন্ড কর্নার পাওয়া যায়। সেই বরাবর চেক করলে বোঝা যায় ওইখান থেকে হয়তো বা খুনি পালাতেও পারে। পুলিশের সন্দেহ টের ইন্দ্রার দিকে পড়ে। তবে ইন্দ্রার বন্ধু কালী বলে, স্যার, ও কিছুদিন আগে নিজের চোখের জ্যোতি হারিয়েছে, আর আজ নিজের স্ত্রীকে হারিয়েছে। আমার মনে হয় না ওকে এই ব্যাপারে সন্দেহ করা ঠিক হবে। এই মুহূর্তে সেখানে ডিএসপি স্যার এসে এই কেস আগামী 1 মাসের মধ্যে নগেন্দ্রকে সলভ করার কথা বলে। তা না হলে তার হাত থেকে এই কেসটা নিয়ে নেওয়া হবে। নগেন্দ্র ইন্দ্রার জিজ্ঞাসাবাদ শুরু করে। অফিসার বলে, আপনি শেষ কখন আপনার স্ত্রীর সাথে কথা বলেছিলেন? ইন্দ্রা বলে, স্যার, কালকে কথা হয়েছিল, কিন্তু সময়টা আমি বলতে পারবো না। অফিসার বলে, দেখুন, এমনিতেই এই কেস নিয়ে আমার উপর প্রচুর প্রেশার যাচ্ছে। আপনার স্ত্রী সহ এই নিয়ে 3জন মানুষকে একই প্যাটার্নে খুন করা হয়েছে। মার্ডারের সময় এই কলোনির মধ্যে না কেউ এসেছে, আবার না কেউ বের হয়েছে। আপনার কথা মতো আপনার দরজা লক পেয়েছেন আপনি। তাহলে আমার কথা হচ্ছে, খুনি আপনার ঘরে কি করে প্রবেশ করলো? ইন্দ্রা কান্না জড়িত কণ্ঠে বলে, আমি জানি না স্যার, সত্যি আমি এ ব্যাপারে কিছু জানি না। আমার জন্য আমার পৃথিবী হচ্ছে কায়েল। আমার চোখের আলো যখন কমে যায় তখন ওই আমার সম্পূর্ণ দেখাশোনা করত। কিন্তু আমি থাকাকালীন খুনি আমার স্ত্রীকেই খুন করে ফেললো, তাও কিনা আমার ঘরের মধ্যেই। আর আমি তাকে বাঁচাতে পারলাম না। খুনি যেখানেই থাকুক না কেন, আমি ওকে ছাড়বো না। কালী বলে, স্যার, ও মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। এর থেকে বরং আমরা লিগেল অ্যাকশনে চলে যাই। অফিসার চলে যায়। একটু পরেই কায়েলকে ল্যাবে নিয়ে যাওয়ার আগে তার বডি ইন্দ্রার সামনে নিয়ে আসা হয়। কত রাগ, অভিমান, ভালোবাসা চোখের পলকে মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। যেই ঘরে প্রতিদিন দুটো প্রাণ একসাথে ভালোবাসায় কাটিয়েছে, আজ সেই ঘর শূন্যতায় অপূর্ণতা দেখা দিয়েছে। কয়েক মাস পর সকালবেলা কালী এসেছে। এসে ঘরের এই অবস্থা দেখে বলে, এভাবে আর কতদিন চলবে? ইন্দ্রা বলে, যতদিন না কায়েলের খুনিকে খুঁজে পাবো। কালী, পুলিশি তদন্তে আমার বিশ্বাস নেই। তুই আমাকে সাহায্য করবি যাতে করে আমি খুনি পর্যন্ত পৌঁছাতে পারি। তুই আমার স্থানে নিজেকে বসিয়ে দেখ। এই পরিস্থিতিতে তুই থাকলে তুই কি করতি? কালী বলে, আচ্ছা বল, তুই কি চাচ্ছিস? ইন্দ্রা বলে, আমি ওই খুনির উদ্দেশ্য জানতে চাচ্ছি। তার খুন করার পেছনে কারণ কি? আমার কায়েলের এক হাত কেটে নিয়ে যাওয়ার কারণ কি? এই সব প্রশ্নের উত্তর আমি চাই। যার জন্য খুনির ব্যাপারে ছোটখাটো সব ইনফরমেশন আমার চাই। তুই যদি আমাকে জোগাড় করে দিতে না পারিস, তাহলে আমি এই তদন্তে একাই লেগে পড়ব। তাতে তুই আমার সাথে থাকিস কিংবা না থাকিস। কালী বলে, আমি তোকে সর্বদা সর্বোচ্চ চেষ্টা করব এই কেসের ব্যাপারে সাহায্য করার। শুরু হয়ে যায় দুই বন্ধুর তদন্ত। প্রথমে তারা থিয়েটারে যায়। জানা যায় বাস ড্রাইভার সেদিন থিয়েটারে একাই আসেনি, তার সাথে একজন দেহ ব্যবসায়ী মহিলাও এসেছিল। তাই তারা মহিলার কাছে জিজ্ঞাসাবাদ করতে যায়। মহিলাটি বলে, স্যার, আমি আপনাকে আগেই বলেছি, লোকটা আমার কাছে পরিচিত ছিল না। পরের দিন পুলিশ যখন জিজ্ঞাসাবাদের জন্য আসে, তখনই আমি জানতে পারি যে তাকে হত্যা করা হয়েছে। এখান থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এদিকে দেখা যায় একের পর এক খুন করা হচ্ছে। খুনি বিন্দাস নেচে বেড়াচ্ছে। আজকে সে আবারও একটি মেয়েকে শেষ করে দেবে। এভাবে দিন চলতে থাকে। ইন্দ্রা দ্বিতীয়বার যে বিদ্যা নামের মেয়েটিকে খুন করা হয়েছিল, তার বান্ধবীর কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি বলে, ও বলেছিল ওর মনে হচ্ছে ওর কেউ কিছু করছে। আমি বলেছিলাম আমি বেরিয়ে এসে ওকে সাহায্য করবো কিনা। ও বলল ও এই বিষয়টা সামলে নিতে পারবে। তবে মৃত্যুর 1 সপ্তাহ আগে একদিন ট্রেন যাতায়াত সময় একজন ব্যক্তি ওর সাথে অশ্লীল আচরণ করার জন্য সে একজন পুরুষকে থাপ্পড় মেরেছিল। সে এত বিশাল দৃশ্য তৈরি করেছিল যে ট্রেনের সবাই তাকে তাকিয়ে দেখছিল। তার বয়স আনুমানিক 40 থেকে 50 বছর। গায়ের রং কালো, দেখতে অনেকটা মোটা আকৃতির। ইন্দ্রা বলে, স্কেচ আর্টিস্টকে দিয়ে ওর ভাষ্য মতে খুনির স্কেচ আর্ট করাও। সিন চলে যায় একটি বাড়ি, যেখানে মোটু মামাতো বিন্দাস লাল পানি খেয়ে চলেছে। এই সময় ওয়েটার এসে তার কাছ থেকে অর্ডার এবং ক্যাশ নিয়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার অর্ডার করা খাবার আসে না। অন্য এক ওয়েটারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এখানে তো শুধু আমি একাই ওয়েটার, দেখুন আপনাকে কেউ বোকা বানিয়েছে কিনা। মোটু ভাই চারিদিকে সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে। দেখা পেলে তার কাছে গিয়ে টাকা চায়।
কিন্তু ছেলেটা টাকা দেওয়ার ব্যাপারে অস্বীকার করে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সেখানেই মারামারি শুরু হয়ে যায়। ঘটনা পুলিশ পর্যন্ত করালে মোটু ভাইকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ চাচা একটি লাঠি নিয়ে তার শরীরে আঘাত করে। মোটু ভাইয়ের নাম জিজ্ঞেস করে। মোটু ভাই বলে, আমার নাম অভি। পুলিশদের সামনেও সেই ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য পুলিশ চাচা তাকে আরো দুটো আঘাত করে। তবে এতে অভি পুরোপুরি রেগে যায় আর লাঠিটি আটকে ধরে চাচাকে ধাক্কা দেয়, যার জন্য চাচা পুরোপুরি রেগে ইচ্ছের মতো অভিকে মারধর করে, এরপর নীল ডাউন করে রাখে। তবে কে জানে এই সেই সিরিয়াল কিলার, যার মাথায় রাগ উঠে গেলে কন্ট্রোল করা পুরো অসম্ভব ব্যাপার। কিছুক্ষণ পর নাম ঠিকানা রেখে অভিকে ছেড়ে দেওয়া হয়। এদিকে কালী আর ইন্দ্রার কাছে অভির স্কেচ পৌঁছে গিয়েছে। ছবিটি দেখে কালী বলে, একে তো কিছুক্ষণ আগেই একটা দোকানে ঝামেলা করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আমাদের কনস্টেবল তাকে ইচ্ছে মতো মেরেছে। কালী দ্রুত কনস্টেবলকে ফোন করে এই সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেয় আর দ্রুত থানায় ইনফর্ম করে দিতে বলে। চাচা থানার বাইরে, তাই আবারও থানার দিকে রওনা করতে শুরু করে। তবে পথেই অভি চাচার উপর আক্রমণ করে বসে। চাচাকে বেধড়ক ভাবে পেটানো শুরু করে। চাচা কোনো মতে তার হাত থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে চোর পুলিশের খেলা শুরু হয়। এক সুযোগে পুলিশ চাচা কালীকে ফোন করে বলে, স্যার, কিলার এখন আমাকে মারতে চেষ্টা করছে। আমি এখন হাউস বিল্ডিং এ রয়েছি। দুই বন্ধু দ্রুত সেই স্থানে চলে যায়। দেখা যায় হাউস বিল্ডিং এর সামনেই পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল পড়ে রয়েছে। কালী দ্রুত থানায় ফোন করে। পেছন ঘুরলেই দেখতে পায় সেখানে আর ইন্দ্র নেই। ততক্ষণে ইন্দ্র খুঁজতে খুঁজতে সেই হাউস বিল্ডিং এর মধ্যে প্রবেশ করেছে। আহত অবস্থায় কনস্টেবল ব্যথায় কাতরাচ্ছে। ইন্দ্রা জিজ্ঞেস করে, খুনি কোথায়? এই মুহূর্তে অভি চলে এসেছে। অভি বলে, তুমি কি তোমাকে বাঁচাতে একে ডেকে নিয়ে এসেছো? এই বলে দেয়ালের সাথে ছুরির আঘাত করে। তবে এতদিনে ইন্দ্রা শ্রবণ শক্তির উপর খুব ভালোভাবেই কবজা করে ফেলেছে, তাই হুট করে গিয়ে অভির উপর আক্রমণ করে। দুজনে একসাথে উপরতলা থেকে পড়ে যায়। দুজনেরই লড়াই শুরু হয়ে যায়। অভি অনেকটা মজা নিচ্ছে, তবে ইন্দ্রা তার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। অনেক কষ্টে অভিকে ইন্দ্রা আটক করে রাখে। এতক্ষণে পুলিশ ফোর্স চলে এসেছে। পরদিন সকালে নগেন্দ্র ফুল কালীর উপর রেগে যায়। তাকে কোনো তথ্য না দিয়ে মাঝখান থেকে দুই বন্ধু মিলে এই কেসের তদন্ত করতে কেন গেল, এই নিয়ে যত কথা শোনানোর শুনিয়ে দেয়। এরপর অভির সামনে চলে আসে। স্যার অফিস কার্যালয়ে ধূমপান শুরু করেছে। অভি তার কাছে একটা সিগারেট চায়। এ কথা শুনে অন্য অফিসার তার মাথায় আঘাত করে, যার জন্য রেগে অভি ঘাট এড়া করে সেই অফিসারের দিকে দেখতে থাকে। অফিসার তার দিকে সিগারেট এগিয়ে দেয়। এখন লাগবে লাইটার, তবে তার কাছে তো লাইটার নেই। অফিসার বলে, লাইটার পেতে হলে আগে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। অভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদিকে রেকর্ডিং চালু হয়েছে। অভি বলে, আমার নাম অভিমান্যু। অফিসার তার সামনে কিছু ছবি দিয়ে বলে, এই খুনগুলো তুমি করেছো? অভি বলে, এখানে শুধু 4-5 জনের ছবি আছে স্যার। আমি তো টোটাল 28 জনকে মেরেছি। যখন আমি ছোট ছিলাম আমাকে মারার জন্য আমার অঙ্ক শিক্ষককেই আমি প্রথম হত্যা করেছিলাম। এরপর এক বিশ্বাসঘাতক বন্ধুকে, তারপর আমার গার্লফ্রেন্ডের বড় ভাইকে মেরেছি। এরপর ওয়াচম্যান, একজন বয়স্ক মহিলা। এইভাবে মোটামুটি 28 জনকে আমি মেরে ফেলেছি। কিন্তু তাদের সকলকে খুঁজে বের করতে তো পারলেন না। আমি তো শুধু 4 জনকে ইচ্ছাকৃতভাবে সমাজকে দেখিয়েছি, আর 4 জনের মৃত্যুর খবর এই পুরো নিউজ অফিস গরম করে দিয়েছি। এখন আসলেই আমার অনেক খুশি লাগছে। অফিসার বলে, তুমি কি পাগল? এতগুলো মানুষকে কেন মেরেছো? অভি বলে, কেউ যদি আমাকে কোনোভাবে বিরক্ত করে তাহলে আমার ডান হাত এভাবে কাঁপতে থাকে, অর্থাৎ আমাকে খুনের নির্দেশ দেয়। আর এটা যখন শুরু হয় আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। আমি আমার হাত দিয়ে তাকে শেষ করে দেই। অফিসার বলে, এই ক্যামেরাটা বন্ধ করতো। ক্যামেরা বন্ধ হলে অফিসার ইচ্ছে মতো অভিকে মারতে শুরু করে। অভির নজর এক পর্যায়ে কায়েলের ছবির দিকে পড়ে। অভি বলে, এই সুন্দরী মেয়েটাকে? অফিসার বলে, কেন, তো 3 নম্বর ভিকটিম না? ওর নাম হচ্ছে কায়েল। এসব কিছু চুপচাপ ইন্দ্রা শুনে যাচ্ছিল। অভি বলে, কি স্যার, আমার মতো কেউ খুন করতে চেষ্টা করলেই সে তো আমার মতো হবে না। আমি এই মেয়েকে খুন করিনি, সত্যি বলছি, এই মেয়েকে আমি খুন করিনি। এখানে থাকা 3টি মেয়েকে আমি খুন করেছি, তবে এই মেয়েটিকে আমি খুন করিনি। অফিসার বলে, তুই বলছিস তুই 28টা খুন করেছিস, কিন্তু একে খুন করিসনি? কেসের শেষ প্রান্তে এসেও রহস্যের আবারও মোড় ঘোরে। এই কথা যেন ইন্দ্রা বিশ্বাস করতে পারছে না। তবে যে 28টা মার্ডারের স্বীকারোক্তি করেছে, সেই বা কেন একটা মার্ডারের স্বীকার করবে না? ইন্দ্রা বাড়ি চলে আসে আর এই সবকিছু নিয়ে ভাবতে শুরু করে। বাসায় এসে সবকিছু ভাঙচুর করে চিৎকার করে কান্না করে। আর এই কান্না দেখে ইন্দ্রার বাসার মধ্যে দূর থেকে একটি ছেলে মজা নিতে শুরু করে। পরদিন সকালে ইন্দ্রা অভির সাথে দেখা করতে যায়। অভির তো মন চাচ্ছিল ইন্দ্রাকে সারা জীবনের জন্য শেষ করে দিতে, তবে তা সম্ভব নয়। ইন্দ্রা জিজ্ঞেস করে, কায়েলকে কেন মেরেছিস? অভি বলে, খুনি 2 প্রকার হয়, একজন খুশির জন্য খুন করে তো অপরজন রাগের বশে খুন করে। কায়েলকে অবশ্যই কেউ রাগের বশে খুন করেছে। খোঁজ নিয়ে দেখো তোমার এই দুঃখে কার খুশি বাড়তে পারে। ইন্দ্রা বাড়ির দিকে রওনা করে। ইন্দ্রা কালীকে বলে, আমরা নিশ্চয়ই ভুল পথে খুঁজে বেড়াচ্ছি। আমার মনে হচ্ছে খুনি আমার আশেপাশেই রয়েছে। কালী বলে, তোর এখন রেস্ট দরকার, এসব নিয়ে পরে ভাবলেও হবে।
রাতের বেলা পুলিশ স্টেশনে অফিসারের কাছে একজন পুলিশ এসে বলে, স্যার, আপনি ইন্দ্রার মামলার বিবরণ চেয়েছিলেন। ইন্দ্রা কারো উপর অভিযোগ এনেছে। এটা আসলে একটা চুরির মামলা স্যার। সে তার গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করেছে যে সে তার বাড়ি থেকে গয়না চুরি করেছে। অফিসার মেয়েটির ঠিকানায় চলে যায়। পাশের বাসায় এক চাচা বলে, মেয়েটা অনেক গরিব আর এতিম ছিল, তবে হঠাৎ কি হলো জানি না, মেয়েটিকে আর দেখা গেল না। এখন মেয়েটির রুম ওই একইভাবে তালাবদ্ধ রয়েছে। অফিসার তালা ভাঙে এবং ভিতরে প্রবেশ করে। লাইট জ্বালিয়ে ঘরের চারপাশটা দেখে। এক পর্যায়ে আলমারির মধ্যে মেয়েটির একটি ছবি পাওয়া যায়। যদিও তার পাশে একটি ছেলের ছবিও ছিল। সিন পরিবর্তন হয়। ইন্দ্রা তার পাশে কায়েলকে দেখতে পেয়ে বলে, তুমি ফিরে এসেছো, বলো আর কখনো আমাকে ছেড়ে যাবে না। কায়েল কথা দেয় সে আর কখনো তাকে ছেড়ে যাবে না। এই অবস্থায় একে অপরের হাত ধরে আংটির স্পর্শে আসতেই ইন্দ্রার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সত্যি সত্যি কায়েলের কাটা হাত তার হাতের সাথে লেগে রয়েছে। সে ভয়ে চিৎকার করে, এরপর হাতটা ছুঁড়ে ফেলে দেয়। আচমকা ঘরের মধ্যে লাউড সহকারে আওয়াজ শুরু হয়। চারিদিকে কান্নার আওয়াজ। ইন্দ্রা ভয় ভয়ে চারপাশ খুঁজতে শুরু করে। এদিকে কুকুর দিয়ে কাপড়ের ঘ্রাণ নিয়ে পুলিশ অফিসাররা সেই মেয়েটির তদন্ত শুরু করেছে। এক পর্যায়ে কুকুর একটি স্থানে এসে থেমে যায়। অফিসার এখানে মাটি খুঁড়ে দেখতে বলে। অন্যদিকে ইন্দ্রা দ্রুত ওয়াশরুমে গিয়ে তার বন্দুকে গুলি ভরতে শুরু করে। আর কেউ তার দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। ইন্দ্রা তার বন্দুক নিয়ে সামনে এগিয়ে বলে, কে আছিস, সামনে এগিয়ে আয়। দেখা যায় সামনে সেই ছেলেটি একটি লাঠি দিয়ে ইন্দ্রার হাতে আঘাত করে, যার জন্য ইন্দ্রার হাত থেকে বন্দুকটি ছিটকে দূরে পড়ে যায়। ইন্দ্রা হাতের কাছে যা পাচ্ছিল তাই নিচে ফেলে দিচ্ছিল। এক পর্যায়ে ইন্দ্রা বলে, তুমি কে আর কেন এমনটা করছো? ছেলেটি ভদ্রামাধি বললেই ইন্দ্রা অবাক হয়ে যায়। অপরদিকে দেখা যায় পুলিশ টিম সেই জায়গা থেকে একটি লাশ উদ্ধার করেছে। অতীতে দেখা যায় মাভি নামের একটি সুন্দরী মেয়ে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাইরে বেরিয়ে আগে পুজো দেয়, এরপর তার প্রেমিকের শরীরে ঠাকুরের ফুল স্পর্শ করে। মাধি কাজের জন্য অ্যাপার্টমেন্টে চলে যায়। আজকে ছেলেটির নাইট ডিউটি রয়েছে, তাই সারাদিন সে তার প্রেমিকার সাথে কাটানোর জন্য ব্লাইন্ড স্পট থেকে কলোনিতে প্রবেশ করে। এরপর পাইপ বেয়ে ইন্দ্রার অ্যাপার্টমেন্টে চলে যায়। মাধি তাকে দেখে তো অবাক, তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। সে রেগে বলে, আপনি তো বলেছিলেন এভাবে কখনো আসবেন না, কি করতে এসেছেন এখানে? ছেলেটি বলে, আমার হচ্ছে নাইট ডিউটি, তোমার হচ্ছে দিনের বেলায় ডিউটি, আমরা একে অপরের সাথে কি করে দেখা করব? তাই ভাবলাম তুমি কাজ করো আর আমি তোমাকে দেখতে থাকি। মাধি বলে, তারা আমাকে বিশ্বাস করে এখানে কাজে রেখেছে, বাসার সমস্ত চাবি আমার হাতে রয়েছে, তার মানে এই না আমি তাদের বিশ্বাস ভেঙে ফেলবো। ছেলেটি বলে, সবসময় রেগে যাও কেন? তুমি আমার একটা কথার উত্তর দাও তো, তাহলেই আমি চলে যাব। আমি যদি ডে শিফটের ডিউটি নিয়ে আসি তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? মাধি বলে, আমাকে জিজ্ঞেস করো কেন, নিজেই উত্তর বুঝে নাও। কাজ শেষে তারা দুজনে বাইরে ঘুরতে যায়। নির্জন একটা জায়গায় দুজনেই বসে রয়েছে। ছেলেটি বলে, এই শহর শুধু আমাকে দুঃখ আর কষ্ট দিয়েছে, তবে হঠাৎ করে এই শহর আমার জন্য এত বড় একটা উপহার হিসেবে আমার পরীকে পাঠিয়েছে। এইভাবে সারাদিন দুজনে ঘোরাফেরা করে। রাতের বেলা বাজারে যায়। সেখানে এক পুলিশ অফিসারকে দেখে ছেলেটি খুব আতঙ্কিত হয়ে যায়। নিমিষেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার যেন শরীরে কোনো শক্তিই পাচ্ছে না, কোনো কথা বলার কোনো শক্তিও নেই। তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে পুলিশ অফিসার তাকে ছোটবেলায় প্রচুর মারধর করেছিল। ছেলেটির শ্বাস ঘন হয়ে আসে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে মাধি তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, আমি আছি, জোরে জোরে শ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে। এরপর মাধি তার প্রেমিককে নিয়ে বাড়ি চলে আসে। ছেলেটি ভয় ভয় বলছে, মা আর আমি শ্রীলঙ্কার রিফিউজ হয়ে এখানে এসেছিলাম। মা এমনিতেই শারীরিক অসুস্থতার মধ্যে দিন পার করছিল। এরপর হঠাৎ করে একদিন মা মারা যায়। মা চলে যাওয়ার পর ছোট্ট কাজের উদ্দেশ্যে আমি ক্যাম্প ছেড়ে মাদ্রাসে চলে আসি। সারাদিন ঘুরে কোনো কাজ পাই না। আমি ক্ষুধার্ত ছিলাম, বাধ্য হয়ে একটি হোটেল থেকে খাবার চুরি করি, যার জন্য তারা আমাকে পুলিশে দেয়। আর সামান্য খাবারের জন্য পুলিশ আমাকে নানাভাবে টর্চার করে। মাধি বললে, কান্না করছো কেন? সেই দিন এখন আর নেই, এখন আমি তোমার সাথে আছি। সকালে মাধি ইন্দ্রার বাড়িতে চলে যায় কাজ করতে। ভাদ্রা লুকিয়ে আবারও পায়ে দিয়ে বারান্দায় ওঠে। মাধিকে ডেকে বলে, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। মাধি দরজা খোলো। এরপর মাধি দরজা খুলে দুজনে আয়নার সামনে যায়। দেখা যায় একটা চেন ছেলেটি তার ভালোবাসার মানুষকে পরিয়ে দিয়েছে। ঠিক তখনই কেউ দরজায় নক করে। এই সময় পালাতে না পেরে ছেলেটি একটা সেলফের মধ্যে লুকিয়ে পড়ে। ইন্দ্রা রেগে ভেতরের ঘরের মধ্যে প্রবেশ করে এবং মাভির উপর রাগ ঝাড়তে থাকে। আসলে এই দিনেই অ্যাক্সিডেন্টের ফলে ইন্দ্রাকে সাসপেন্ড করা হয়েছিল, যার জন্য ইন্দ্রা খুব টেনশনে ছিল। এদিকে মাধি দরজা খুলতে অনেক লেট করলো। এরপর ইন্দ্রা মাধিকে লাল পানির বোতল আনতে বলে। মাধি ইন্দ্রার এরকম রাগে ব্যবহার
ব্যবহার দেখে ভয় কাঁপতে শুরু করে, কারণ তার মনেও তো একটা ভয় রয়েছে, যার ফলে বোতল আনার সময় তার হাত থেকে বোতল পড়ে ভেঙে যায়। ইন্দ্রা রেগে মাধিকে সজোরে একটা চড় মারে, এতে মাধি সেলফের সাথে মাথায় আঘাত পেয়ে সেখানেই লুটিয়ে পড়ে। সম্পূর্ণ ঘটনা উপর থেকে ছেলেটি দেখতে পেয়ে সেও সম্পূর্ণ আতঙ্কিত হয়ে যায়। ইন্দ্রা মাধির শ্বাস চেক করে ভয় পেয়ে যায়, কারণ মাধি আর এই দুনিয়াতে বেঁচে নেই। ইন্দ্রা পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে ইচ্ছাকৃতভাবে এমনটা করেনি। এই সময় বাড়ির দরজায় কেউ নক করে। ইন্দ্রা দরজা খুললে দেখা যায় কায়েল চলে এসেছে। কায়েল বলে, চিন্তার কিছু নেই, আমি তোমার জন্য মাত্র পুজো দিয়ে এসেছি, এখন থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবসময় তোমার সাথে আছি, কিন্তু তোমার চেহারাটা এমন লাগছে কেন? পুরো বিষয়টা ইন্দ্রা খুলে বলে। নিমিষে যেন কায়েলের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। কায়েল বলে, কতবার বলেছি এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দাও, অলরেডি আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আমি বুঝতে পারছি না তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কি করে হ্যান্ডেল করব, আর তার মধ্যে তুমি এই কাজ করে ফেললে। ইন্দ্রা বলে, আমি দুঃখিত, আমার অজান্তে এত বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি বলো তাহলে আমি পুলিশের কাছে সারেন্ডার করব। কায়েল বলে, তুমি কি করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে জেলে যেতে দিতে পারি না এবং সারা জীবন কষ্ট পেতে পারি না। আমি তোমাকে চাই ইন্দ্রা, এখন কিভাবে তুমি এই বিষয়টা থামাচাপা দিবে এটা তোমার ব্যাপার। গভীর রাতে মাধিকে ট্রলিতে ভরে তারা দুজনে বাড়ির বাইরে নিয়ে যায়। ছেলেটি সবকিছু এখনো দেখেই যাচ্ছে, চোখ থেকে অঝোরে পানি পড়ছে, তবে তার কিছু করার ক্ষমতা নেই, কারণ সে আতঙ্কিত হয়ে রয়েছে। পুরো নিস্তব্ধ হয়ে যায়, ছেলেটি পুরো নিস্তব্ধ হয়ে যায়, তার শরীরে যেন কোনো শক্তিই ছিল না। এদিকে স্বামী স্ত্রী মিলে ঘন জঙ্গলের মধ্যে কবর খুঁড়তে থাকে, তো ওইদিকে ছেলেটি সেলফ থেকে ঠাস করে নিচে পড়ে যায়, আর মাধি মাধি বলে চিৎকার করে কান্না শুরু করে। জঙ্গলের মধ্যে লাশ দাফন করা হয়ে গিয়েছে, আর বাড়ির মধ্যে ছেলেটির চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। ঘরে দরজা খোলার আওয়াজ টের পেলে ছেলেটি আবারও সেই সেলফের মধ্যে ঢুকে যায়। বর্তমানে ছেলেটি বলে, আমি চাইলেই তোমাদের মারতে পারতাম, কারণ আমি প্রতিদিন তোমাদের দেখতাম, কিন্তু মেরে ফেললে তো তোমার কষ্ট কমে যেত, তোমরা একাকিত্ব কি তা বুঝতে পারতে না, তোমাদের কষ্ট তো আমি নিজের চোখের সামনে দেখতে পারতাম না। তোমরা কিভাবে আমার ভালোবাসার মানুষকে মেরে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারলে বলো তো? এই জন্যই আমি টানা 3 মাস এই ঘরের মধ্যে রয়েছি। আমি তোমাদের বুঝতে চেষ্টা করেছি, এক পর্যায়ে বুঝতে পারলাম অবশ্যই তোমাদের শাস্তি পাওয়া দরকার। যাকে শেষ করে দিয়ে তোমরা আমার জীবনটাকে জাহান্নাম তৈরি করেছো, সেই রাস্তায় তোমাদের হাঁটাবো সেই শপথ নিয়েছিলাম। আমি ভাবলাম ধীরে ধীরে তোমার মুখের হাসি, শান্তি এবং সুখ ছিনিয়ে নেব। এই কারণেই তোমার লাল পানির বোতলে এক এক করে কেমিক্যাল মেশাতে শুরু করলাম। এই কেমিক্যালের ফলেই তোমার চোখের জ্যোতি কমে গিয়েছে। ধীরে ধীরে তুমি আমার চোখের সামনে শেষ হতে শুরু করলে। ভেবেছিলাম চলে যাব, কিন্তু আরেক শয়তানকে শাস্তি না দিয়ে কি করে যাই। এই সময় নিউজে সেই সিরিয়াল কিলারের ব্যাপারে জানতে পারি, তাই তো সেই প্যাটার্ন তোমার স্ত্রীর উপর কাজে লাগাই। এসব কথা সহ্য করতে না পেরে ইন্দ্রা ছেলেটির সাথে মারামারি শুরু করে। দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয়। এক পর্যায়ে ইন্দ্রা নিজের আঙুল দিয়ে ছেলেটির চোখ থেতো করতে চেষ্টা করে। আসলে কেউ কারো থেকে যেন কম নয়। শেষমেশ ইন্দ্রার হাতে ছেলেটির মৃত্যু হবে। এই মুহূর্তে ইন্দ্রা তাকে ছেড়ে দেয়। ছেলেটি অবাক হয়ে যায়। ইন্দ্রা বলে, দোষটা আমার রাগের ছিল, কিন্তু কায়েলের কি দোষ ছিল? তোকে মারলে তো কায়েল ফিরে আসবে না। কায়েলকে মারার পর আমার আর হারানোর মতো কিছুই নেই। তুই যদি আমাকে মেরে শান্তি পাস তাহলে আমাকে মেরে ফেল। এই বলে ইন্দ্র চোখ বন্ধ করে। সিন পরিবর্তন হয় কয়েক মাস পরে। ইন্দ্রা চোখ খুলে তার সামনে ডাক্তারকে দেখতে পায়, অর্থাৎ কিছুদিন আগে তার অপারেশন হয়েছে। বাড়ি ফিরলে দেখা যায় ইন্দ্রা এই ফ্ল্যাটে বিক্রি করে দিয়েছে, তাই সে আজকে অন্য বাড়িতে শিফট করবে। এই সময় পুলিশ অফিসার নগেন্দ্র এসে তার সাথে সাক্ষাৎকার করে আর তার বাড়িতে কাজ করা মাধির ব্যাপারে জিজ্ঞেস করে। তবে ইন্দ্রা বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। অফিসার বলে, মেয়েটিকে খুন করা হয়েছে, আশা করি আপনি আমাদের সহায়তা করবেন। এখানকার কথাবার্তা শেষে বাইরে বেরোলে রাস্তার অপর প্রান্তে সেই ছেলেটিকে দাঁড়িয়ে থাকে দেখতে পায়। অতীতে দেখা যায় ছেলেটি বলছে, লাইফে দ্বিতীয়বার সুযোগ পেলেও অতীতের ভুলের মাসুল সারা জীবন তোকে দিতে হবে, তোর কষ্টই হবে আমার চোখের শান্তি। চোখের পলকে ছেলেটি উধাও হয়ে যায়। এমন দুর্দান্ত দৃশ্য দিয়ে আজকের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।